বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এর আগে তোমাদের জন্য স্পেশাল সাজেশন তুলে ধরেছিলাম এবং কি কি চালাকি রয়েছে সেগুলোও তুলে ধরেছিলাম। তো আজ আমরা সম্পূর্ণ জিওগ্রাফি সাজেশন তুলে ধরছি, যেটার মধ্যে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন সমস্ত কিছুই রয়েছে। তোমাদের বলে রাখি, দেখো, প্রত্যেকটা প্রশ্ন যেমন ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার পাশে এরকম স্টার চিহ্নগুলো দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলো বিশেষ করে পড়বে। আর প্রত্যেকটা প্রশ্নের যেভাবে আমি লিখতে বলেছি, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, 3 মার্কের প্রশ্নগুলোর যে প্যাটার্ন, 5 মার্কের প্রশ্নগুলোর কী প্যাটার্ন, সেসব প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি রাখবে এবং এই প্রশ্নগুলো পুরো ফাইনালের জন্য কিন্তু প্রিপারেশন করে রাখো, কারণ এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না, এটা 100% নিশ্চিত, তোমরা থাকতে পারো। তো সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাব সম্পূর্ণ ফুল সাজেশনে। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 2 মার্ক কোশ্চেন। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য স্পেশাল সাজেশন। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে আমাদের 2025 সালে এসেছিল নদীর অবঘর্ষ বলতে কী বোঝো। তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরোহণ কি, অবরোহণ কি, পর্যায়ন কি, নগ্নিভবন কি, পুঞ্জিত ক্ষয় কি, ক্ষয়ীভবন কি, হিমশৈল কি, ভ্যালি ট্রেন কি, হিমানী সম্প্রপাত বলতে কী বোঝো, ঝুলন্ত উপত্যকা কাকে বলে, ফিয়ট কি, হিমদ্রণী কাকে বলে, হিমরেখা কাকে বলে, বার্গ স্ক্রুন কি, নোনাটাক্স কি, ক্রেভাস কি, মরুদ্যান কি, হামাদা কি, ওয়াদি কি, প্লায়া কি, মরুকরণ বলতে কী বোঝো, লোয়েস কি, পেডিমেন্ট কি, ধারণা অববাহিকা বলতে কী বোঝো, নদী অববাহিকা কি, গিরিখাত ও ক্যানিয়ন কি, নদী গ্রাস বলতে কী বোঝো, ইনসেলভার্স কি, জলবিভাজিকা বলতে কী বোঝো, অপসারণ গর্ত কি, মহাদেশীয় ও পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো, ষষ্ঠ ঘাতের সূত্র কি, কিউসিক ও কিউমেক কি, প্রপাতকূপ কি এবং প্যাটার্নেস্টার হ্রদ কাকে বলে। বায়ুমণ্ডল আমি চালাকি তোমাদের শিখিয়েছিলাম এবং চালাকিতে তোমাদের বলেছিলাম, কেউ যদি মনে করো যে আমি বায়ুমণ্ডল থেকে প্রশ্ন পড়বো না, তাতেও কিছু যায় আসে না, কারণ আমাদের টিকাতে প্রথমটার সঙ্গে একটা আমরা এই অধ্যায় থেকে লিখব, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখব যে বায়ুমণ্ডলের সঙ্গে প্রথম অধ্যায়ের অথবা পাবো অথবা বায়ুমণ্ডলের অথবা পাবো, সেক্ষেত্রে এই চ্যাপ্টারের প্রশ্ন কিন্তু না পড়লেও হয়, এটা আমরা চালাকিতে শিখিয়েছিলাম। তবুও যে প্রশ্নগুলো তোমরা যদি মনে করো আমরা ভালো করে পড়বো, সম্পূর্ণ পাঠটাই ভালো করে পড়বো, তাদের জন্য এই প্রশ্নগুলো রইলো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো বায়ুমণ্ডল থেকে কী কী অ্যালবেডো এসেছিলো এবং শিশিরাঙ্ক এসেছিলো এর আগের বছর। এবার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অ্যারোসল কি, ট্রপোস্ফিয়ার কি, মেসোস্ফিয়ার কি, ট্রোপোপোজ কি, জেট বায়ু বলতে কী বোঝো, সমমণ্ডল ও বিষমণ্ডল কি, ওজন কি, উত্তাপের সমতা বলতে কী বোঝো, আপেক্ষিক আর্দ্রতা কি, বৈপরীত্য উত্তাপ কি, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, এনলিনো কাকে বলে, লালিনা কাকে বলে, তাপ বিষুব রেখা কি, গ্রিন হাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, কার্যকারী সৌরবিকিরণ কাকে বলে, ইনসুলেশন কি, তাপ বিষুব রেখা কাকে বলে, মনেক্স কি, কোরিওলিস বল কি, জিওট্রপিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশা কি, ফেরেলের সূত্রটি কি লেখো, অশ্বক্ষাংশ বলতে কী বোঝো, সমুদ্রবায়ু স্থলবায়ুর সংজ্ঞা দাও, 22 বারের সূত্রটি কি, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, সীমান্ত কাকে বলে এবং শিলাবৃষ্টি কাকে বলে। এবার আসবো বায়ুমণ্ডল থেকে প্রশ্ন। বায়ুমণ্ডল থেকে 2025 সালে এসেছিল সিজিগি কি। তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, হিমশৈল কি, শৈবাল সাগর বলতে কী বোঝো, হিমপ্রাচীর কি, মগ্নচড়া কাকে বলে, গ্র্যান্ড ব্যাংক কি, বানডাকা কাকে বলে, সারাসারির বান কি, অ্যাপোজি কি, পেরিজি কি, সংযোগ অবস্থান বলতে কী বোঝো, প্রতিযোগ অবস্থান কি, ভরা জোয়ার কাকে বলে ও মরা জোয়ার কাকে বলে। এছাড়াও প্লাংটন, সমুদ্র তরঙ্গ এবং উপসাগরীয় স্রোত, সমুদ্র স্রোত, অন্তঃস্রোত, বহিঃস্রোত একটু দেখে রাখতে পারো। এবার চলে যাব পরবর্তী চ্যাপ্টার, বজ্র ব্যবস্থাপনা, যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালে এসেছিল, বিষাক্ত বজ্রের সংজ্ঞা দাও আর বজ্রের পৃথকীকরণ বলতে কী বোঝো। তোমাদের জন্য এবার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বজ্রের ভরাটকরণ বলতে কী বোঝো, বজ্রের পুনর্ব্যবহার বলতে কী বোঝো, বজ্র ব্যবস্থাপনা বলতে কাকে বলে, কম্পোস্টিং কি, কঠিন তরল গ্যাসীয় এবং জৈব বজ্র, তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা মোস্ট ইম্পর্টেন্ট, উদাহরণ সহ মনে রাখবে, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা দাও, ইউট্রোফিকেশন কি, ফ্লায়াস কাকে বলে, ই ওয়েস্ট বা ই বজ্র কি, স্ক্রাবার কাকে বলে, নিষ্কাশন বলতে কী বোঝো, লিচেট কি। এবার আমরা আসবো ভারত থেকে আমাদের প্রচুর পড়তে হয় এবং প্রচুর প্রশ্ন রয়েছে। তো ভারত থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, 2025 সালে এসেছিল কচ্ছেরণ কি এবং কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও। তো তোমাদের জন্য ভারত থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ডেকান ট্রাপ কি, সংজ্ঞা লেখো, ধ্রিয়ান, কয়াল, বেট, খাদার, তাল, তরাই, দিয়ারা, মরুস্থলী, ভাবর, মালনাদ ও ময়দান, শিবালিক হিমালয় কি, লেগুন কি, জল সংরক্ষণ বলতে কী বোঝো, মৌসুমী বিস্ফোরণ কি, আধি কি, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও, রেগুর মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কি, সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো, দুন কি, ম্যানগ্রোভ অরণ্য কি, অরণ্য সংরক্ষণ কাকে বলে। এবার আসবো ভারত আঞ্চলিক থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুসারী শিল্প এসেছিল 2025 সালে। তো স্বাভাবিকভাবে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সোনালী চতুর্ভুজের পূর্ব পশ্চিম প্রান্তে অবস্থিত দুটো মহাসাগরের নাম, এটাও কিন্তু আগের বার এসেছিল, মানে 2025 সালে অনুসারী শিল্পের সংজ্ঞা এসেছিল, আর সোনালী চতুর্ভুজের পূর্ব পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহাসাগরের নাম, একটু শর্ট টাইপের প্রশ্ন করেছিল। তো এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সংজ্ঞা হচ্ছে শস্যাবর্তন, রবি ও খারিফ ফসল, সবুজ বিপ্লব, জায়িদ ফসল, বাগিচা ফসল, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, সবুজ বিপ্লব।
তারপরে শিল্প থেকে বিশুদ্ধ কাঁচামাল, পণ্যসূচক, শিকড়ালগা শিল্প, উদীয়মান শিল্প, সিলিকন ভ্যালি, রুগ্ন শিল্প, কুটির শিল্প, অবশিল্পায়ন এবং তথ্য প্রযুক্তি শিল্প। জনসংখ্যা, জনবসতি থেকে জনঘনত্ব, আদমশুমারি, জনবিস্ফোরণ, নগরায়ন, পরিব্রাজন, কাম্য জনসংখ্যা, জনাকীর্ণতা, জনসংখ্যাল্পতা, জনসংখ্যা অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি। পরিবহন থেকে হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, পুনরপ্তানি বন্দর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং বহুমুখী নদী পরিকল্পনা। এবার আসবো লাস্ট চ্যাপ্টার আমাদের উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র, যেখান থেকে 2025 সালে এসেছিল সেন্সর কি, আরেকটা এসেছিল এফসিসি কি বা ফলস কালার বা ছদ্মরং বলতে কি বোঝো। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো উপগ্রহ চিত্র কাকে বলে, সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কি বোঝো, জিওস্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো, দূর সংবেদন কাকে বলে, সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখো, পিক্সেল বলতে কি বোঝো, ভূবৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে, আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে, সমভূমি, মালভূমি, পার্বত্যাঞ্চল ও পার্বত্যাঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি করে বৈশিষ্ট্য লেখো। এই হলো তোমাদের 2 মার্কের প্রশ্ন। এবার আমরা চলে যাব 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্নের চালাকিগুলো আমরা আগে শেয়ার করেছি। স্বাভাবিকভাবে 4টে প্রশ্ন আসবে। তো প্রথম অধ্যায়ের সঙ্গে স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলের অর্থ থাকে। তো যারা মনে করছো যে আমরা প্রথম অধ্যায়ের পাঠটা পড়বো, তাদের বায়ুমণ্ডলটা না পড়লেও হবে, এটা কিন্তু একটা চালাকি, যেটা আমি আগেও বলেছি, আবারও বলে দিলাম, যদিও আমি তোমাদের সামনে সমস্ত পাঠ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরছি। তো চলো প্রথম 3 মার্কের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট অভিরূপ থেকে এর আগের বার এসেছিল অশ্বক্রাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংখ্যায় ব্যাখ্যা করো। তোমাদের জন্য এবার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আবহবিক আর ক্ষয়বহনের পার্থক্য, নদী বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য বহন কার্য করে, বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় বহন করে, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, বদ্বীপ সৃষ্টির কারণ কি, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, পরল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য কি, ইউআকৃতি ও বিআকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কি, মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য কি, হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কি কি, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি আলোচনা করো এবং সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি। এবার আসি বায়ুমণ্ডল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। 2025 সালে এসেছিল আয়নবায়ু ও পশ্চিম বায়ুর মধ্যে 3টি পার্থক্য। তো এবার তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন, আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন, ওজোন গ্যাসের গুরুত্ব কি, উল্কাপিণ্ড পুড়ে যায় কেন, স্ট্র্যাটোস্ফিয়ারের বিমান চলাচল করে কেন, ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কি, আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টির কারণ কি, ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, ওজোন স্তর কীভাবে ধ্বংস হয়, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন, বায়ুমণ্ডল উষ্ণ হবার 3টি পদ্ধতি কী কী, পৃথিবীর তাপের সমতা কীভাবে বজায় থাকে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব কী, আমরা বায়ুচাপ অনুভব করি না কেন, জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য, উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন, নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন হয় কেন, পর্বতের কোন ডালে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে এবং কেন। এবার আসবো বায়ুমণ্ডল থেকে প্রশ্ন। বায়ুমণ্ডলের প্রথম প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন, নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি, একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন, পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব কি, পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন, ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য কি। এবার বজ্র ব্যবস্থাপনা থেকে প্রশ্ন, যেটা 2025 এসেছিল হচ্ছে বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, এবং আরেকটা এসেছিল ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব। তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের একটা পার্থক্য রয়েছে, তার মধ্যে তরল বজ্র, কঠিন বজ্র, বিষাক্ত বজ্র, বিষহীন বজ্র, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র, বজ্র পৃথকীকরণ, ভরাটকরণ, নিষ্কাশন এবং স্ক্রাবার। এইগুলো একটু পড়ে রাখবে, কারণ এইগুলো স্বাভাবিকভাবে আমি নোটসও করে দিয়েছি, যে টিকাগুলো না আসার সম্ভাবনা থাকলেও করে রাখবে, কারণ 2 মার্কের জন্য আসতে পারে, আবার প্রশ্নটা ঘুরিয়ে দিলেও আসতে পারে, কারণ এটা আগের বার ঘুরে ফিরে যেহেতু আমাদের একটু চলে এসেছিল বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, সেহেতু এই প্রশ্নগুলো আসার কথা নয়, কিন্তু 2 মার্কের জন্য টিকা আকারে দিতে পারে, যে জন্য একটু পড়ে রাখতে বলেছি। নেক্সট, পরিবেশের ওপর বজ্রের প্রভাব আলোচনা করো, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী, বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা কী, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী, বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, তার মধ্যে বিশেষ করে তরল, গ্যাসীয়, বিষাক্ত এবং বিষহীন বজ্রের সংজ্ঞা উদাহরণসহ মনে রাখবে। এবার আসবো ভারত থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাকৃতিক ভূগোলের মধ্যে যেটা যাব, ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, যেটা এসেছিল 2025 সালে। তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, তরাই ভাবর বলতে কী বোঝো, দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো, কয়াল কাকে বলে বৈশিষ্ট্য লেখো, পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো, ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো, দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো, গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো,
উত্তর বাহিনী নদীগুলো বন্যাপ্রবণ কেন? নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী কেন? দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন? পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কি? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি? বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি? মৃত্তিকা ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কি? মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কি কি? বন বিনাশের কারণ কি? সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কি? ভারতের মৃত্তিকা সংরক্ষণের 3টি বৈশিষ্ট্য লেখো। এবার ভারতের আঞ্চলিক বা অর্থনৈতিক পাঠ থেকে প্রশ্নগুলো বলি। 2025 সালে এসেছিল পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ কি? এবার তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ভারতের কৃষির গুরুত্ব, বৈশিষ্ট্য লেখো। খারিফ শস্য রবি শস্যের পার্থক্য লেখো। জাইদ শস্য কি, বৈশিষ্ট্য লেখো। ধান, পাট, গম, ইক্ষু চাষের সমস্যা লেখো। উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন? উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন? ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান কি? কাকে কেন ভারতে রূঢ় বলা হয়? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ কি? দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন? জলপ্রপাতকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন? আর উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 25 সালে এসেছিল উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা। তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য, এই প্রশ্নটা মনে করো এসে বসে আছে এরকম একটা প্রশ্ন। তার সঙ্গে উপগ্রহ চিত্রের গুরুত্ব বা ব্যবহার, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সিরিজগুলো কী কী, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলো কী কী, উপগ্রহ চিত্রের সুবিধা কী, জিওস্টেশনারি উপগ্রহ এবং সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য, গুরুত্ব বা ব্যবহার। ঠিক আছে, এবার আমরা চলে যাব সরাসরি 5 মার্ক প্রশ্ন। দেখো, আমি তোমাদের অনেক বলেছিলাম যে 5 মার্ক প্রশ্নের জন্য চালাকিগুলো বলেছিলাম একদম সহজ। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দিলেও সমস্ত পাঠ কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই বহির্জাত প্রক্রিয়া থেকে 4টে প্রশ্ন এবং বায়ুমণ্ডল থেকে 3টে প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যায় প্রাকৃতিক ভূগোল, আর আঞ্চলিক ভূগোল থেকে শিল্প আর কৃষি পড়লেই কিন্তু হয়ে গেল, তাতেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তবুও আমি তোমাদের জন্য স্পেশাল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো তুলে ধরছি। প্রথম, বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে নদীর অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। বালিয়াড়ি কাকে বলে? বিভিন্ন প্রকার বালিয়াড়ির শ্রেণীভাগ করে আলোচনা করো। হিমবাহ জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। নদী ও বায়ুর মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো। বায়ুমণ্ডল থেকে স্বাভাবিকভাবে একটু বেশিই পড়তে হয়। 2025 সালে এসেছিল ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য এবং পৃথিবী নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কি। এবছরের জন্য ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ কি, ওজন গ্যাস কি, ওজন গ্যাস কীভাবে উৎপত্তি হয়, কীভাবে ধ্বংস হয়, গুরুত্ব লেখো। বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো কী কী, চিত্রসহ আলোচনা করো। বৃষ্টিপাত কাকে বলে? বিভিন্ন প্রকার বৃষ্টিপাতগুলির সম্পর্কে আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো? পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব কী। বায়ুমণ্ডলীয় চাপের তারতম্যের কারণ চিত্রসহ আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। মৌসুমী বায়ু কি, মৌসুমী বায়ুর উৎপত্তির কারণগুলো কী কী, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক কী, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। বায়ুমণ্ডল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী রয়েছে? আগেরবার এসেছিল জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এবার যে প্রশ্নগুলো কিন্তু জোয়ার ভাটা সৃষ্টির প্রভাব। অনেকে ভাববে জোয়ার ভাটা সৃষ্টির কারণ এসে তো প্রভাব পড়ার দরকার নেই, আমি কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছি এটা প্রভাব আর কারণ কিন্তু আলাদা, প্রভাবটা ভালো করে দেখে যাও। আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কী কী, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো এবং জোয়ার ভাটার প্রভাব বায়ুমণ্ডল থেকে। তো চালাকিটা বলেছিলাম যে এখান দিয়ে এই 3-4টে প্রশ্ন পড়ো আর এই কটা প্রশ্ন পড়ো, তাহলেই কমন পাবে, বায়ুমণ্ডল একটাও পড়া লাগবে না। কিন্তু আমি তোমাদের জন্য সম্পূর্ণই তুলে ধরছি সাজেশন, যেহেতু তোমরা সব ফুল সাজেশন শেয়ার করছি সেহেতু। তো এবার আমরা পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটু আলোচনা করি, যেটা হচ্ছে আঞ্চলিক এর পার্টটা। তো আঞ্চলিকের পার্ট আমি তোমাদের বলেছিলাম যে কৃষি আর শিল্প থেকে মাত্র কয়েকটা প্রশ্ন বলবো, সেই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু হবে। আমি তোমাদের জন্য স্পেশাল সম্পূর্ণই তুলে ধরছি। তো ভারতের প্রাকৃতিক থেকে ভূপ্রাকৃতিক থেকে যে পার্টগুলো রয়েছে, ভারতের পূর্ব পশ্চিম ভূগোলের পার্থক্য, দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীভাগ করো, বা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায় কী কী, যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। জল সম্পদ থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে না, তবু এই প্রশ্নটা রেডি করে রাখবে, যেটা হচ্ছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা, এটাই কিন্তু মোস্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলো বিবরণ দাও। ভারতের জলসেচের প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর গতিপথ। আচ্ছা, জলবায়ু থেকে হচ্ছে ভারতের জলবায়ুর বৈচিত্র্যের তারতম্যের কারণ কি, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলো কী কী, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য লেখো, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। মাটি থেকে 2026 সালে আসার কোনো সম্ভাবনা নেই, কারণ 2025 সালে এসেছিল। স্বাভাবিক উদ্ভিদ থেকে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় কী কী, যে কোনো একটি বা দুটি সম্পর্কে আলোচনা করো। আর অরণ্য সংরক্ষণের উপায়গুলো কী কী এবং বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। অর্থনৈতিক, আমি যেটা তোমাদের বলেছি যে অর্থনৈতিকের ক্ষেত্রে কৃষি আর শিল্প থেকে যে প্রশ্নগুলো বলবো, জাস্ট এই কটা প্রশ্ন ভালো করে পড়ো, আর কিছুর প্রয়োজন নেই, কারণ এই দুটো পড়লেই তোমরা দুটো কমন পাবে। আর এই যে বাদ বাকি যে বললাম ভূপ্রকৃতি, জল সম্পদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, এই সবগুলো পড়লে আর দুটো পাবে।
তো সব থেকে চালাকি হচ্ছে এই দুটো পড়াটাই বেটার, অনেক সহজ হয়ে যাবে। তো কৃষি থেকে দেখো, গম চাষের অনুকূল পরিবেশ আগের বছর এসেছিল। তোমরা ধান, চা, কফি, ইক্ষু, কার্পাস প্রত্যেকটা ভালো করে দেখে রাখবে, কারণ কোনটা আসবে গ্যারান্টিতে কিছুই বলা যায় না। আর শিল্প থেকে এসেছিল আগের বার তথ্য প্রযুক্তি শিল্প উন্নয়নের কারণ। তোমরা পূর্ব ভারতের লো ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি, অথবা পূর্ব মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের একদেশীয় ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসায়নিক শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলো কী কী, ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো, ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলো আলোচনা করো। আর জনসংখ্যা থেকে ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা আলোচনা করো, যেটা 25 এসেছিল। এবার স্বাভাবিকভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টন বা জনগণতের তারতম্যের কারণ, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ। আর পরিবহন ও যোগাযোগ থেকে স্বাভাবিকভাবে 5 মার্কের প্রশ্ন আসে না। তো এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন, তোমাদের টোটাল একদম প্রত্যেকটা পার্ট ওয়াইজ আলাদা আলাদা করে সাজেশনগুলো তুলে ধরলাম। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। আর এর আগে যে চালাকিগুলো দেখিয়েছি বা যে ক্লাসগুলো করেছি কীভাবে লিখবে সে বিষয় নিয়ে শিখিয়েছি, সে বিষয়গুলো একটু ফলো করো। একদম ভূগোলে 90-র মধ্যে 90 টার্গেট রাখো, দেখবে সম্পূর্ণ কমন পাবে। অনেকে হয়তো বলতে পারো স্যার আপনি অনেক প্রশ্ন দিয়েছেন, কিন্তু দেখো আমি এমনভাবে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি যাতে করে তোমাদের একটা প্রশ্ন এদিক ওদিক না হয়, ফুল মার্কস তোমরা কমন পেতে পারো। সেটা টার্গেট থেকেই কিন্তু তোমাদের সামনে সাজেশন তুলে ধরা। আর যা দিয়েছি এটুকু করতে হবে, কারণ জিওগ্রাফির ওভারঅল যা সিলেবাস, ওভারঅল যা জিনিস রয়েছে তাতে করে এই প্রশ্নগুলো অবশ্যই পড়া বাধ্যতামূলক। এটুকু বলে শেষ করলাম, তোমাদের ভালোর জন্যই সাজেশন দেওয়া। অনেকে অনেক রকম কথা বলবে, অনেকে অনেক বলবে যে এই 5টা পড়ো কমন চলে আসবে, অতটা কিন্তু সহজ নয়। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।